This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম অতীতে, এবং সেই অতীত বলতে প্রায় মাস তিনেক আগে একটি পর্বে আমরা দেখিয়েছিলাম যে 20টা জেলায় আওয়ামী লীগের অত্যন্ত সেখানে প্রভাব রয়েছে, সেই 20টা জেলাকে টার্গেট করেই কি শুরু করেছে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনী রাষ্ট্রীয় মদতে এই কাজটা মানে করছে। তার কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে জানিয়েছেন এই কাজ হচ্ছে, এবং এটা দিনের বেলার ছবি। রাত থেকে শুরু হয়েছে, রাত্রিবেলাতেও যে ঢাকার পাশে যে জেলাটা অত্যন্ত শক্তিশালী জেলা, যেখানে আওয়ামী লীগের শক্তি নিঃসন্দেহে একটা বড় মানে রাখে, সেই গাজীপুরে সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাজীপুরে উত্তেজনা রয়েছে। এই প্রথম সমন্বয়ক বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের যে অংশ, যাদেরকে ইতিমধ্যে মসজিদ থেকে যে আয়ান বলা হয়েছিল, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে সেখানে ডাকাত পড়েছে, অর্থাৎ ডাকাত সমন্বয়ক, এই ব্যাপারটা কোথাও একটা স্পষ্টীকরণ এই জায়গাটায় জনতা চাইছে। এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সকে কি এরকম বলা হচ্ছে শয়তান খোঁজা, এবং এই শয়তান কে বা কারা, এই বিষয় নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশ যেমন উত্তাল এই মুহূর্তে, সেই ছবি জনমতে আজকে এই বিষয় নিয়ে আমরা থাকব। এবং তার সাথে এই বঙ্গের একটি ছবি আপনাদেরকে অবশ্যই জানাবো। পশ্চিমবঙ্গে যে আরজিকর কাণ্ড ঘটেছিল, যেখানে ডাক্তার অভয়া সরকারি হাসপাতালের ভেতরে তাকে যেভাবে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, এবং তার সাথে যেভাবে আর কি তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে, এই ঘটনা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। আজ সেই অকুতভয় নির্ভয়ার আজ জন্মদিন। সেই জন্মদিনে সকলে প্ল্যাকার্ড নিয়ে, বাংলার নাগরিক সমাজ এখনও তারা জাস্টিসের দাবি ছাড়েননি, তারা জাস্টিস চাইছেন। যদিও বিচারে সেখানে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তথাপি সে একা দোষী এটা মানতে নারাজ এক বৃহত্তম জনসমাজ, এবং সেই দাবিতে আজকে পথে নেমেছেন। এবং গোটা বাংলা জুড়ে তার জন্যে আজকে বিচার চাওয়া হচ্ছে। এই ছবি হচ্ছে এখানে অত্যন্ত গণতান্ত্রিক রীতিনীতি মিনিয়ে মানুষ সেখানে পথে নেমেছে। দুই বাংলার এই যে দুই চিত্র, সেই চিত্র নিয়ে আজকের পর্যালোচনায় থাকবো জনমতে, এবং সেই জনমতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু সবার আগে যাব বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা, বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসাবে যেটি স্বীকৃত। সেই বইমেলায় আজ শেষ দিন, উৎসব মুখর মেজাজ, তার মধ্যে এবার বাংলাদেশ নেই, এবং সেই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। কিন্তু বইমেলাতেই আছে, বাংলাদেশ সাথে থাকলো কি থাকলো না, তাতে বইমেলার উপরে কোনো প্রভাব সেভাবে পড়েনি। কিন্তু বইমেলায় বেশ কয়েকটি স্টল এবারে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে। সেই স্টলের মধ্যে যেমন ভারতীয় জনতা পার্টির যে মুখপত্র, সেই স্টলে ভিড় হয়েছে, গণশক্তি স্টলে ভিড় হয়েছে, জাগবাংলাতে তো হয়েছেই। কিন্তু এর ব্যতিরেকে যে স্টলে বাঙালির আত্মপরিচয়, অধিকার, এই প্রশ্ন নিয়ে বাংলা পক্ষের স্টলে সেখানে প্রচুর মানুষ এবারে বইমেলায় ভিড় করেছেন। বেশ কিছু পুস্তক প্রকাশিত হয়েছে, এবং যে বিষয় নিয়ে বাংলা, বাঙালির স্বার্থ এবং বাংলার জাতীয়তাবাদ, তার ইতিহাস পরম্পরা নিয়ে যিনি লড়াই করছে যে সংগঠন, সেই বাংলা পক্ষের যে প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন, এবং আমাদের সাংবাদিক সুচারু মিত্রকে আপনারা দেখতে পাচ্ছেন। সুচারু, অপারেশন ডেভিল হান্ট চলছে তো ওই বাংলায়, অপারেশন ডেভিল হান্ট নিয়ে তো প্রচুর পর্যালোচনা হচ্ছে। এখন এই শয়তান কে বা কারা, এটা ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী সমন্বয়ক
তারা করছেন, এটা কি নতুন একটা দিককে ইঙ্গিত করছে? কি হতে চলেছে, কি বলছে বাংলা পক্ষ? একদম একদম সুজিতদা, আপনাকেও স্বাগত জানাই। আমরা আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে রয়েছি এবং আর কয়েকটা ঘন্টা তারপরেই বই প্রেমীরা এখানে থাকবে না, এত প্যাভিলিয়ন থাকবে না, গলির পর গলি, ভিড়ের পর ভিড়। বাংলা পক্ষের এবারের যে বইয়ের স্টল, একটু র্যাকটা দেখাই, 2000 কপি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। এবং যে আলোচনা দিয়ে আজকের আমরা এই আলোচনায় রাখবো, সবচেয়ে দুঃখের ব্যাপার যে বাংলাদেশ প্রত্যেকবার বাংলাদেশের প্যাভিলিয়ন থাকে এখানে, তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির একটা আদান প্রদান ঘটে। দুঃখের বিষয় বলতে হচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, তার মধ্যে আবার অপারেশন ডেভিল হান্ট। আমরা কথা বলবো গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। গর্গদা, ডেভিল হান্ট মানে হামলাকারীর একটা জায়গায় গেল, গাজীপুরে হামলা করে এলো, প্রতিরোধ যারা করলো তারা তো পাল্টা মারলো, ঠিক কথা, কিন্তু এই ডেভিল হান্টের উদ্দেশ্য যারা প্রতিরোধ করলো হামলাকারীদের, যারা প্রতিরোধ করে রুখে দাঁড়ালো, পাল্টা মার দিল, তাদেরকে চিহ্নিতকরণ এই হান্টের উদ্দেশ্য। মানে এটা কী বলবেন, বাংলাদেশে কি নতুন দিশা নাকি? দেখুন, ঢাকার ধানমন্দির 32 নম্বরে শেখ মুজিবের যে বাড়ি, সেটা ধ্বংস করেছে যারা, এই ইউনূস সরকারের যে তথাকথিত সব বৈষম্য বিরোধী ছাত্র ইত্যাদি, এরা পাকিস্তানপন্থী, এরা জামাতে ইসলামী আইডিওলজিতে বিশ্বাস করে, এরা বাঙালি জাতীয়তাবাদকে ভয় পায়, এরা জয় বাংলা স্লোগানকে ঘেন্না করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে তাদের চরিত্র। ফলে তারা সেদিন শুধু ওই 32 নম্বরকে ধ্বংস করেনি, তারা নারায়ণগঞ্জে যেখানে প্রথম মিটিংটি হয়েছিল ভাষা আন্দোলনের 52-র, যে খান সাহেব ওসমান আলী, তার বাড়িটি ধ্বংস করেছে, পুড়িয়েছে। মানে আপনাকে ডিরেকশনগুলো বুঝতে হবে। এই নতুন সময় বাংলাদেশের রেডিওতে উর্দু সার্ভিস চালু হবে কিনা এই নিয়ে একটা মিটিং হয়েছে, না বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। জিন্নার জন্মদিন পালন হয়েছে ঢাকা প্রেস ক্লাবে। এই সব কিছু কী দিক থেকে দোতনা দেয় যে আসলে এদেরই তো স্বাধীন বাংলাদেশের ডেভিল হবার কথা ছিল, কিন্তু এরা এখন এক ধরনের অগণতান্ত্রিক উপায়ে এরা ক্ষমতা দখল করেছে। এবং এখন বাংলাদেশের মধ্যে যে বাংলা শব্দটা আছে এবং শেখ মুজিবের স্বাধীন করা এই রাষ্ট্রে যে চারটি মূলনীতির মধ্যে যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এগুলো রয়েছে, এগুলো যারা ডিফেন্ড করতে চায় তারা এখন এদের চোখে ডেভিল, তাই না? যারা বাঙালি তারা এদের চোখে ডেভিল, যারা ধর্মনিরপেক্ষ তারা এদের চোখে ডেভিল। তাই ডেভিল হান্ট। কিন্তু ডেভিল হান্টটা কারা ঘোষণা করেছে? ভেরি ইন্টারেস্টিং। এই যে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, আমার কাছে যেটা খবর এলো, সেখানে কিন্তু বাঙালির মার জয় বাংলা পাহাড় একদম করে দিয়েছে, ঠিক আছে? প্রথমে এইসব ছাত্র জনতা ফনতা নামধারী যেগুলো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক আছে, সেগুলো ঢুকেছিল। তারপরে বুঝেছে যে ভাই সব জায়গা ঢাকা নয়, কিছু কিছু এলাকায় সেখানে এখনও লোকজন রেডি, তো সেই দিয়েছে। তখন ওই বাচ্চা যেরকম কিছু কিছু দেখবেন, আমরা তো ছোটোবেলায় খেলাধুলো করি, খেলাধুলো মাঠেরই ফয়সলা, একটা থাপড়া মারলো, একটা থাপড়া মারলো, হয়ে গেল। কিন্তু কিছু বাচ্চা অত্যন্ত ইরিটেটিং ছিল, তারা মার খেলে বাপ মা ডেকে আনতো। এ আবার কী ব্যাপার? এরা এখন বাপ মা ডাকতে গেছে। কাকে বাপ মা ডাকতে গেছে? মিলিটারি। তার মানে বাংলাদেশে বেশ কিছু অংশে এই যে চরিত্রায়ন ঘটছিল, যে গেল 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 সব এই হয়ে গেল, না, এই বাংলাদেশের মাটিতেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা, সাম্প্রদায়িকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হওয়া থেকে আটকানো এবং বাঙালি জাতীয়তাবাদকে রক্ষা করার শক্তি মজুদ। এমনই মজুদ যে এই তথাকথিত বৈষম্য বিরোধী এই বাংলাদেশের শত্রুদের, তাদেরকে আর্মিকে ডাকতে হচ্ছে। মাইন্ড ইউ, এই বাংলাদেশের শত্রু যেগুলো, এই যারা বৈষম্য বিরোধী, যারা যারা 32 নম্বরে শেখ মুজিবের ঘরে আগুন জ্বালিয়েছে, তাদের কিন্তু আদানি পাওয়ার সাপ্লাই ঠিক করে যাচ্ছে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। এর আলো এরকম আছে না, এর মানে হচ্ছে যে গ্রাউন্ডে কিন্তু তার মানে এরা আর প্রতিরোধটা আটকাতে পারছে না, তাই মোর ফোর্স ডাকছে। এর আগে এই যে ডেভিল হান্টের কথা বলা হচ্ছে, এর আগে আরেকটা অপারেশন হয়েছিল। ডেভিল হান্ট ঘোষণা হলো আজকে, এবং বাংলাদেশের ওই গাজীপুরের মেট্রোপলিটন কমিশনার তিনি বললেন আপনাদেরকে যেভাবে আঘাত করা হয়েছে এদেরও সেভাবে আমরা আঘাত করব। মানে একজন মেট্রোপলিটন কমিশনার, পুলিশের শীর্ষ কর্তা বাংলাদেশের,
তিনি এরকমটা কথা বলতে পারেন বিচার ব্যবস্থার মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে? সেই সঙ্গে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধীর মধ্যে একজন একটু বেশি বিপ্লবী আর কি, সে বললো যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাইড নেওয়া ভালো ছিল। তাসলিমা নাসরিন বলেছেন ওকে একটা বই দাও, বইমেলাও তো পড়ার জায়গা, আমি বলছি ওকে একটা বই টই দেবেন না? দেখেছি এই পুরো গ্রুপটা হচ্ছে প্রো পাকিস্তান একটি জিনিস। জয় বাংলার বিরোধী কারা? পাকিস্তানপন্থী যারা। এই পশ্চিমবঙ্গে জয় বাংলার বিরোধী কারা? বাঙালির বিরোধী যারা, তাই না? দেখবেন কিন্তু মিল আছে, সাম্প্রদায়িকদের প্রচুর মিল। তো যাই হোক, হাসনাত আবদুল্লাহ এবং আরও ওদের যেগুলি রয়েছে, এই এলিমেন্টগুলো হচ্ছে চরম সাম্প্রদায়িক। হাসিনা সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ ছিল সেটাকে একটা ক্রুশিয়াল মোমেন্টে ইন্টারন্যাশনাল নানা সাপোর্ট থেকেছে, সেটা পাকিস্তান, আমেরিকা অনেকগুলো সাপোর্ট এসছে, একটা করে দিয়েছে। কিন্তু এইবার তো নিজেরা মেনটেন করতে পারছে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে ডেভিল হান্টের কথা বলছে, এরাই কিন্তু অপারেশন ক্লিন হার্ট একটা হয়েছিল। সেটা হচ্ছে তথাকথিত যে বামপন্থী মানে ডাকাত এরকম মারতে, কিন্তু আসলে সরকার বিরোধী লোক মারতে। ক্লিন হার্ট, ডেভিল হান্ট, ঠিক আছে? দেখুন 160 মানে 16 কোটি মানুষ তার রাষ্ট্র বাংলাদেশ, এরকম কতগুলো গাজীপুর আছে, কতগুলো এদের সেনামেনা আছে, এবং যেটা করছে এটা তো বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আজ থেকে ধরুন গৃহযুদ্ধ 1 বছর আগে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছিল, হ্যাঁ বিক্ষোভ চলছিল, কেউ কাউকে স্বৈরাচারী বলছিল, মানছি না, এই ওই ওই, কিন্তু গৃহযুদ্ধ তো চলছিল না। আজকে গৃহযুদ্ধর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। এবং আজকে একজন পশ্চিমবঙ্গের একজন বাঙালি তথা ভারতের একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে এই সময় আমাদের যেটা উচিত যে বাংলাদেশের সঙ্গে ট্রেড বন্ধ করে দেওয়া। কারণ এরকম ধরনের যুদ্ধ হলে আমরা জানি সেখানকার সংখ্যালঘু জনগণ একটা কোপের মধ্যে পড়বে। ওই এর সঙ্গে এর লেগেছে, ওই উলু খাগড়ার প্রাণ যায়, রাজায় রাজায় যুদ্ধ হয়, তার তো কেউ পাত্তা দেবে না। তো অ্যাটলিস্ট পজিটিভ এই যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, তারা তো সংখ্যালঘুদের নিরাপত্তার পক্ষে, এই সাইডটা যে একটু দাঁড়াচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একই সঙ্গে আবারও বলবো, এই সময় বাংলাদেশের সঙ্গে ট্রেড করছে ভারতের যে কোম্পানিগুলো, এদের বিরুদ্ধে বাংলা পক্ষ, এই বইমেলার আজকে শেষ দিনের পরেই আমরা নামবো যে তোমরা বাংলাদেশে এক্সপোর্ট করছো কেন। এই যারা মুক্তিযুদ্ধের বিরোধী, তাদের এই সরকারকে জিয়ে রাখতে, অক্সিজেন দিতে, ভারতের মাটিতে বসে বাংলাদেশে জামাতে ইসলামীর পন্থী সরকারের দালালি করছো, তাকে অক্সিজেন যোগাচ্ছ, এটা ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষ মেনে নেবে না। খুব স্পষ্টত আমরা সেই লিস্ট জারি করব, যেটা পশ্চিমবঙ্গের বাঙালিকে তথা সারা ভারতবাসীকে বলবো এদেরকে বয়কট করুন। একেবারে সুজিতদা, শুনলে যে বাংলা পক্ষ এই বইমেলার পরেই এখান থেকে আর+ নিউজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করলো যে তারা এক্সপোর্ট বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ করবেন, রাস্তায় নামবেন, প্রতিবাদ আন্দোলনের রাস্তায় যাবে, এবং কোন কোন জায়গা থেকে ব্র্যান্ড করে দেওয়া উচিত, একেবারে বন্ধ করে দেওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে তারা নামবেন। ফলে বইমেলার শেষ পর্বেও বাংলাদেশের এই ডেভিল হান্ট নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে স্টলে স্টলে। ধন্যবাদ সুচারু মিত্র, অবশ্যই ধন্যবাদ ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে পরিষ্কার অবস্থান ক্লিয়ার করার জন্য। মুক্তিযুদ্ধ যে চেতনা, বাঙালির যে সামগ্রিক চেতনার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে, যেটা ভারতের বিদেশ মন্ত্রকের রণধীর জয়সওয়াল তিনিও বলেছেন, 32 ধানমন্ডি আঘাত সেই চেতনাকে আঘাত করে, যা কিন্তু সহজে মানার মতো নয়। এবং এই পরিস্থিতি অত্যন্ত একটি পবিত্র জায়গা। আওয়ামী লীগ যারা করেন বা মুক্তিযুদ্ধ যারা করেন, তাদের কাছে এই বাড়ি বা ওসমান সাহেব, যিনি ভাষা আন্দোলনের প্রতীক, যাকে কেন্দ্র করে একটা ভাষা আন্দোলন এবং সেই আন্দোলন মুক্তিযুদ্ধের দিকে টান করেছিল, গোটা পৃথিবীর ইতিহাসে যা এক বিরলতম ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। তাদের স্মারক ভেঙে দেওয়া হয়েছে। নীরজ শ্রী চৌধুরী লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি কবে লিখেছিলেন? নিজের ইতিহাস নিজেকে ভুলুণ্ঠিত করছে এই ঘটনা, এবং তারপর আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসা হবে, কিন্তু নামটা দেওয়া হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এখন প্রশ্ন হচ্ছে, ডেভিল কারা? অর্থাৎ ডেভিলের বাংলা হচ্ছে শয়তান। শয়তান কারা সেই চিহ্নিত করার মতো পুলিশ যিনি বক্তব্য রাখছেন,
তাকে আওয়ামী লীগ সরকারের সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, তিনি পুনর্পদে বহাল হয়ে তিনি সরাসরিভাবে পক্ষ নিয়েছেন এবং সেখানে যারা রয়েছেন বিভিন্ন রকম শিবির বা যারা যারা অন্যান্য বিভিন্ন ইসলামিক সংগঠনের, তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলছেন আওয়ামী লীগকে যারা যারা এগুলো করেছে তাদেরকে ছাড়া হবে না। বিভিন্ন জায়গায় আমাদের কাছে যা খবর, বিভিন্ন জায়গায় সেই বিষয় চলছে। এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমরা আজকের এই পর্যালোচনা জারি রাখবো এবং এই পর্যালোচনা বিশ্লেষণ জারি থাকবে এবং আপনারা আপনাদের মতামত দেবেন। দূরভাষে রয়েছেন স্টুডিওতে ডক্টর প্রদীপ্ত রায়, যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে পরবর্তী অধ্যায়ে যোগদান করছেন ভার্চুয়ালি ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি এক এক করে এরকম আসবো। ছবি আপনি দেখলেন, বাংলা পক্ষের বক্তব্য আপনারা শুনলেন যে বইমেলাতে এবারের বর্ণাঢ্য বইমেলা বেশ ইন্টারেস্টিং লাগে। 21-এর বইমেলা আসছে, তার আগে আবার একটা কাওয়াল কীর্তন করবে ডক্টর ইউনূস এবং তার বাহিনী। 21-এর বইমেলায় মানে কতটা পোর্শন এডিট করলে মুক্তিযুদ্ধের কিছুটা রেস রাখা যাবে, এই অঙ্ক কষছে সারাদিন। মানে যেখানে একটা নিজেরাই বলছে বিপ্লব করে ফেলেছি, মানে এই প্রথম হচ্ছে বিপ্লবী, মানে স্বঘোষিত বিপ্লবী বা হচ্ছে একটা অভ্যুত্থান করে ফেলেছি। জনতা, সেই জনতাকে এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে মাইকে আবার হচ্ছে যে ডাকাত পড়েছে, প্রতিরোধ করতে যাচ্ছে, প্রতিরোধ হয়েছে, বিচ্ছিরি প্রতিরোধ। এই রক্তারক্তি, খুনোখুনি, এই আবহ বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান। দুর্ভাগ্যের বিষয়। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন এই অপারেশন ডেভিল হান্ট কার্যত গোত্তা খেয়ে পড়তে চলেছে? দেখুন, এই ডেভিল হান্টের কথা যখন থেকে মানে সারফেস করলো মিডিয়াতে, বাংলাদেশি মিডিয়াতে, মোটামুটি যখন থেকে ফলো করছি, একটা জিনিস ছোটোবেলায় যেটা শুনতাম সেটা খুব নতুন করে প্রাসঙ্গিক মনে হলো। সেটা হচ্ছে যে ভয় লোকে তখনই দেখায় যখন সে নিজে ভয় পায়। বাংলাদেশি রাষ্ট্র ব্যবস্থা এটা প্রমাণ করে দিল তাদের এই ধরনের রিটালিয়েশনের মাধ্যমে যে আওয়ামী লীগ এখনও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। একটা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারছেন না এবং সেই কারণেই কিন্তু আপনি দেখবেন বিএনপি এবং জামাত এবং এই আমাদের ইউনিসের যারা সাঙ্গপাঙ্গ, তারা প্রত্যেকে এক সুরে আবার অনেক দিন বাদে কথা বললেন। মাঝখানে বিএনপির সাথে প্রচণ্ড একটা টেনশন, একটা টাসেল শুরু হয়েছিল ইউনিস এবং তার দলবলের। উল্টো দিকে জামাতের সাথে একটা টাসেল তৈরি হয়েছিল বিএনপির বাংলাদেশের যে রাষ্ট্রসত্তা সেই বিষয়ে। বিএনপি কোনোভাবেই বাংলাদেশের যে রাষ্ট্রীয় সত্তা সেটাকে ছেড়ে দিতে রাজি নয়, যেটা আমি আর ডিটেলে যেতে চাই না। কিন্তু আজকে আবার মানে গতকাল থেকে তারা প্রত্যেকে বলছেন যে না, আমরা আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে বক্তব্য রাখছি এবং তাদের রাজনৈতিক সোকল রাজনৈতিক এবং গণতান্ত্রিক। আজকে ইন্টারেস্টিং, আপনি যে জায়গাটা বিএনপি নিয়ে ডিটেলে ঢুকতে চাইলেন না, কিন্তু এই বিষয়টা কিন্তু বেশ রীতিমতো এখন একটা চর্চার বিষয়। দুর্দান্ত জায়গায় আপনি ইঙ্গিত করেছেন। সেখানে বিএনপির এক লিডার, সিনিয়র লিডার, তাকে হাসিনার সঙ্গে ইউনূসের কোনো পার্থক্য করা যাচ্ছে না। হাসিনা নির্বাচন করতেন না, এটা হচ্ছে সে বিএনপি নেতাদের বক্তব্য। আর ডক্টর ইউনূস নির্বাচন পেছোবার জন্য নানা রকম ফন্দে বিক্রি করছেন, এইটা হচ্ছে তার মূল বক্তব্য। মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে যাতে এই দাবি আরও পিছোতে থাকে, অপারেশন ডেভিল হান্টকে আনা হলো। হ্যাঁ, এই ব্যাখ্যাটা একদমই ঠিক যে ডেভিল হান্টকে আনার যুক্তিটা কি? যুক্তিটা একটাই যে ল অ্যান্ড অর্ডারের নাম করে আমি যতদিন পারি ইলেকশনটাকে পিছিয়ে দেবো। কিন্তু শুধুই কি ইলেকশন পেছনোর জন্যে এটাকে করা? এর পেছনে কিন্তু আরও একটা ইঙ্গিত রয়েছে যে এই যে অভ্যুত্থানটা হয়েছে এর পেছনে গণতন্ত্র বলে আদৌ কিছু নেই। পুরোটাই একটা মানে ইসলামিক ধর্মান্ধতা। যে জায়গায় দাঁড়িয়ে আপনি দেখবেন ধানমন্ডির ওই যে ধ্বংসস্তূপ, তার উপর লেখা আছে ভারত বাদ নিপাত যাক, তার পাশে ফিলিস্তিনের ফ্ল্যাগ। এই তিনটেকে আমরা একসাথে এক জায়গায় আনছি কি করে? এই তিনটেকে এক সূত্রে টানার একটাই রূপরেখা, সেটা হচ্ছে যে একটা একটা ধর্মান্ধ ইসলামিকীকরণ এবং তার দাবি। বাংলাদেশকে রাতারাতি একটা ভাষাভিত্তিক রাষ্ট্র, ভাষাভিত্তিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে একটা ধর্মীয় অন্ধ এবং মানে গোঁড়ামির
রাষ্ট্রযন্ত্রে পরিণত করার যে চেষ্টা জামাত শুরুর দিন থেকে করে আসছে, সেইটাই কিন্তু আবার করে সুদৃঢ় হলো এই পদক্ষেপের মধ্যে দিয়ে। এবং যেটা আসতে চাইছিলাম সেটা হচ্ছে আবারও কিন্তু হিন্দুদের ওপর একটা বড় থ্রেট, যেটা সোকল্ড গণ অভ্যুত্থানের সময় হয়েছিল 5 আগস্টের পরে, যে মানে নিরীহ হিন্দুদের ওপর অকারণে অত্যাচার, তাদের মন্দির জ্বালিয়ে দেওয়া, শয়ে শয়ে মন্দির জ্বালানো হয়েছে। 76টা তো মাত্র মানে রেজিস্টার্ড ঘটনা, কত হিন্দু মারা গেছে, তাদেরকে রিজাইন করতে হয়েছে যারা মানে বিভিন্ন সরকারি পোস্টে আছেন, তিনি সেই অধ্যাপক হন, ভিসি হন, পুলিশে থাকুন, অ্যাডমিনিস্ট্রেশনে থাকুন, তাদের একটাই বক্তব্য যে আপনারা রিজাইন করুন। কেন করুন? আপনি হিন্দু বলে, আর কিন্তু কোনো কারণ নেই। আপনার প্রতি আমাদের প্রতিবাদ কেন? আপনি হিন্দু বলে। আমি এই জায়গা থেকে আপনার কাছে পুনরায় আসবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখে, এটা হয়তো অনেকের গোচরে এসেছে, কারুর গোচরে হয়তো সেভাবে আসেনি, যে স্যালাইন দিয়ে তার অনশন তোলার চেষ্টা হচ্ছে। একজন হিন্দুদের একটা 8 দফা যে দাবি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যারা রয়েছেন বিভিন্নভাবে, তাদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনিও একজন যোগদানকারী এবং হচ্ছে সংখ্যালঘুদের পক্ষ থেকে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে তাকে দেখা গেছে। তারপর 8 দফা দাবি নিয়ে যে দফা তৈরি হয়েছিল, সেই দফাকে অঙ্কুরেই বিনাশ করার যে প্রবল প্রচেষ্টা, তার আমরা পরিণতি দেখেছি। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, আমরণ অনশনে বসে রয়েছেন এখনো পর্যন্ত সুস্মিতা কর, সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী। তিনি পরিষ্কার বলেছেন, আমি অনশন ভাঙব না, আমি মরে গেলে আমার পরিবারকে দেখবেন আপনারা। বাংলাদেশের সরকার বুঝতে পেরেছে মেয়েকে কিন্তু সহজে বাগে আনা যাবে না। সুস্মিতার পরিবারকে আঘাত করা হচ্ছে এরকম খবর আসছে, এবং মোহাম্মদ ইউনূস সরকারের কি কৌশল পরিবারকে আক্রমণ করে মানে সুস্মিতাকে নরম করা। এই জিনিস, এই অবিচার, এই অন্যায়, এই যে দমন, পীড়ন, শোষণ, ইতিহাস বিকৃতিকরণ, সমস্ত জায়গায় চাকরি বা বাকরি, জীবন জীবিকার থেকে বিচ্যুত করা, এ কোন দেশ এগুলো করতে পারে? যে দেশে এক চরমপন্থা বিরাজ করছে, সেই সব দেশগুলোতে এই ছবি গোটা জায়গা থেকে, যেখানে একটা বড় উদাহরণ হিসাবে বাংলাদেশের উঠে আসার কথা, সেই উদাহরণ থেকে তারা 180 ডিগ্রি ঘুরে গিয়ে বিভিন্নভাবে এখন দমন পীড়নের যে আশ্রয় নিয়েছে, সেটা নিশ্চয়ই গোটা বিশ্ব নিঃসন্দেহে বলতে থাকবে আর কতদিন এইভাবে চলতে পারে। আপনারা আপনাদের মতামত জানান দূরভাষের মাধ্যমে। আমি ইত্যবসরে যাব হচ্ছে ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে। আর কতদিন এর মধ্যে দিয়ে এটা চলছে? কিন্তু ওই ফ্যাসিবাদ, নিকৃষ্ট ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচার, এইটাকে সামনে রেখে যে ঘটনা ঘটানো হচ্ছে 32 ধানমন্ডি, যার সাথে বাংলাদেশের ভাষা আন্দোলন পরবর্তী যে স্বাধীনতার সংগ্রামটা জড়িয়ে রয়েছে, এই সমস্ত সহ আওয়ামী লীগের বহু মানুষের ঘর বাড়ি সম্পত্তি ভেঙে গুড়িয়ে বুলডোজার চালিয়ে একেবারে নিকেশ করে দেওয়া হয়েছে। এবার আমি সংখ্যালঘুদের সম্পত্তি বা বিভিন্ন রকম তাদের উপর যে টর্চার, এগুলো তো মানে রয়েছেই। এই পরিস্থিতিতে শয়তানকে খুঁজতে নেমেছে অপারেশন ডেভিল হান্ট। আপনি কি বলবেন? শুভ সন্ধ্যা সুজিতদা। এখন বাংলাদেশের একজন হোম ডিপার্টমেন্টের একজন সিনিয়র সেক্রেটারি আমি একটু আগে শুনছিলাম, সেখানে বলছে যারা দেশের অবস্থাটাকে আনস্টেবল করতে চাইছে তাদের জন্যই এই অপারেশন ডেভিল হান্ট। এখন প্রশ্নটা হলো যে কারা বাংলাদেশের পরিস্থিতিটাকে আনস্টেবল করতে চাইছে? যারা বহুত্ববাদের গলা টিপে ধরে একচ্ছত্রবাদ বা ধর্মীয় একচ্ছত্রবাদ বা মতবাদের একচ্ছত্রবাদ প্রতিষ্ঠিত করতে চাইছে, তারা কি বাংলাদেশের স্টেবিলিটি আনার পক্ষে, নাকি তারাই প্রকৃত আনস্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? দুই হচ্ছে প্রতিবেশী দেশ, যাদের একটা চারিদিক থেকে যাদের বাংলাদেশের বর্ডার রয়েছে, তাদের বিবিধ ঘৃণার বক্তব্য বারবার পরিবেশন করে একটা অস্থির ইমিডিয়েট নেবারের সাথে একটা অস্থির সম্পর্ক তৈরি করছে যারা, তারা কি বাংলাদেশে আনস্টেবিলিটি নিয়ে আসছে না? এই প্রশ্নগুলো তো বাংলাদেশের মধ্যেই ঘুরছে। বা যারা ধর্মীয় বা মতবাদের সংখ্যালঘু, শুধু ধর্মীয় নয়, মতবাদের সংখ্যালঘু, তাদেরও কিন্তু দমন পীড়ন প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটছে। তাহলে বাংলাদেশ, যে বাংলাদেশের সৃষ্টি
হয়েছিল ভাষাগত জাতীয়তাবাদকে কেন্দ্র করে, এবং ওই 32 ধানমন্ডি, ওই বঙ্গবন্ধু, ওই আপনার যে 71-এর মুক্তিযুদ্ধ, এটাকে অস্বীকার করে বাংলাদেশকে স্বীকার করা যায় না। এই যে সরল সত্যটা, এই সত্যটাকে যেন গুলিয়ে যারা দিতে চাইছে, তারা কি বাংলাদেশের স্টেবিলিটি আনতে চাইছে? ফলে এই যে একটা আইওয়াশ আমরা দেখতে পাচ্ছি, যে কথা বলা হচ্ছে সেই কথাগুলো গোল গোল কথা, খুব সুন্দর বাইরে তার একটা প্যাকেজ রয়েছে, যারা দেশের আনস্টেবিলিটি তৈরি করতে চাইছে তাদের ধরপাকড়ের জন্যই অপারেশন ডেভিল হ্যান্ড। তাহলে প্রশ্ন হচ্ছে, সবার প্রশ্ন, যারা এরকম বক্তব্য রাখছে তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, তাহলে প্রথমে ওই পেরিফেরিটা ঠিক করা হোক, কারা দেশে দেশকে আনস্টেবিলিটির মধ্যে নিয়ে যাচ্ছে এবং কি কি কারণে আনস্টেবিলিটির মধ্যে নিয়ে যাচ্ছে, সেই কারণগুলো কি। প্রতিবেশী দেশের সাথে অকারণে পায়ে পাড়া লাগিয়ে বিভিন্ন ঘৃণামূলক বক্তব্য দেওয়া, সেটা কি দেশের স্টেবিলিটির পক্ষে খুব ভালো? যে প্রতিবেশী তাদের চারিদিক থেকে ঘিরে রয়েছে, তাদের সাথে বন্ধু দেশ হিসেবে আজও মনে করে, এবং তাদের একটা পোর্শনের সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক আছে বলে প্রকাশ্যে আমরা দাবি করি। দুই হচ্ছে, এই যে দেখা গেল যে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, মতবাদের সংখ্যালঘু আওয়ামী লীগ, বহুত্ববাদকে অস্বীকার করা হচ্ছে, বহুত্ববাদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মৌলবাদের এই চরিত্রই চাই, তারা বহুত্ববাদকে কখনো তারা মর্যাদা দিতে জানে না, শেখেনি। তাদের রোদ চশমায় যে পৃথিবীটা দেখা যায়, সে মানে দুটোর মাঝখানে আর কিচ্ছু মৌলবাদ বোঝে না। মৌলবাদের রোদ চশমায় তুমি পৃথিবীটাকে দেখো, নইলে তুমি ইউ ডু নট এক্সিস্ট। ওকে, আমি আসবো। চমৎকার আপনি ব্যাখ্যা দিয়েছেন, ঠিক কথাই আপনি এই জায়গাটা বলেছেন, যে যারা সরকারকে ইনস্টেবল করতে চাইছে তাদের ক্ষেত্রে কারা হচ্ছে এই ক্ষেত্রে। এটাই বললাম যে শয়তান, অপারেশন ডেভিল, আর কোনো নাম পায়নি এখন। এই শয়তান, এই সমস্ত কথা বলে, এই সমস্ত শব্দ, কেউ হচ্ছে ডাস্টবিনে ছবি এঁটে দিচ্ছেন শেখ হাসিনার, দিয়ে তার মধ্যে ময়লা ফেলছেন। সর্বত্র একটা ঘৃণা, এবং ঘৃণাকে মানে উপকরণ করে একটা রক্তাক্ত পরিবেশ। এই রক্তর কখনো তো বন্ধ করার একটা প্রক্রিয়া থাকতে হবে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা অনেকেই চেষ্টা করছেন, অনেকে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। অভিনেত্রীরা যারা কিছু বলছেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সাংবাদিকরা তারা অনেক ভয় ভয় প্রতিবেদন তৈরি করছেন, মানে তাদের প্রতিবেদনকে মানে ডিকটেট করা হচ্ছে, আবার বলা হচ্ছে এডিটোরিয়ালের স্বাধীনতার কথা। এই রকম একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে এই মুহূর্তে যে যাচ্ছে বাংলাদেশ, কি বলছেন এই প্রান্তে যারা রয়েছেন এই সমস্ত ঘটনা নিয়ে? দুজন আমাদের সঙ্গে রয়েছেন জনমতে। রমজান জমাদার রয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে। হ্যাঁ বলুন মিস্টার জমাদার। বলি শুনুন, আমি তো 71-এর মুক্তিযুদ্ধের ব্যাপারটা জানি। আমি তো মুক্তিযুদ্ধের কাজটা করেছিলাম সেনাবাহিনীর সঙ্গে ভারতের 29 থেকে। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়ে আছে এবং হচ্ছে, ওখানে আমাদের বাঙালি হিন্দু ভাইদের নিরাপত্তার অভাব আমি নিজে মনে করছি। কারণ আমাদের সরকারের উচিত হলো, ভারত সরকারের, আমাদের ওখানে বাঙালি হিন্দু ভাইরা যারা আছে তাদের নিরাপত্তা রক্ষা করা। আর ওদের ওরা অ্যাকচুয়ালি জামাতি গোড়া মুসলিমপন্থী মনোভাব নিয়েছে পাকিস্তানের মদতে, আর পাকিস্তানের মদত দিচ্ছে চীন। কারণ যেহেতু চীন পাকিস্তানের কাছে অনেক দেনা পাবে, পাকিস্তান বিপদে পড়ে আছে এই চীনের কাছে, আর ভারতকে দুর্বল করার জন্য চিন্তা ভাবনাগুলো করছে। তা আমরা ওটাতে বাংলাদেশে আমরা বাঙালি, ওরাও বাঙালি ভাই হলে কি হবে? ওদের মধ্যে যখন এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা ঠিক নেই, আর ওই ইন্নু যা ধান্দা শুরু করেছে, ওর ধান্দা এই মুহূর্তে স্বাভাবিক হওয়া সম্ভব নয়। কিন্তু কথা হলো, আমাদের বাঙালি হিন্দু ভাইরা কোথায় যাবে? ওদের তো ওখানে যদি ওরা থেকে যায় এবং রাখতে হয়, তাহলে ভারত সরকারের পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং নিরাপত্তা দিতে হবে। দেশ যখন স্বাধীন হয় তখন এই ইন্দিরা গান্ধীর একটু ভুল ছিল, কারণ যখন মুজিবের হাতে দেশ ছেড়ে দিয়ে চলে আসে, তখন আমাদের ভারতের গোয়েন্দা বিভাগ দিয়ে ওখানে পাকিস্তানের যারা দালাল রাজাকার ছিল তাদেরকে একটু ফলো রেখে তাদেরকে সরকারি ক্ষমতায় বিভিন্ন দপ্তরে তারা না ঢুকতে পারে, না থাকতে পারে, সে চেষ্টাটা ইন্দিরা গান্ধীর করা উচিত ছিল, যেটা মার্কিনটা করে। মার্কিনের দেশ ছেড়ে চলে আসে, কিন্তু তাদের গোয়েন্দা বিভাগ রেখে দেয়, কারণ সেটা আমাদের ওই সময় ভুলটা করে গেছে। আর এই বাংলাদেশে যা মুসলিম চরিত্র, মুসলিম কারণটা দাঁড়িয়ে গেছে, এই গণাপন্থী মনোভাব, এতে এরা চায় না যে কোনো হিন্দু ভাই বাঁচুক আর ভালো থাকুক। ধন্যবাদ, ধন্যবাদ রমজান জমাদার। আপনি স্পষ্টভাবে যেটা বলেছেন, এবং একটা কথা, এই যে ফিলিংস, এই ফিলিংসটা খুব গুরুত্বপূর্ণ, যে
অনেকেই বলেন ৭১ সালে ভারত যে ক্ষয়ক্ষতি স্বীকার করেছে, ভারতের যে সেনারা ওখানে রক্ত দিয়ে এসেছে এবং ১.৫ মাসের মধ্যে আন্তর্জাতিক সমস্ত প্রোটোকলকে মেনে সেখান থেকে চলে আসা, কিন্তু সেই সময় যদি সেই ব্যবস্থাটা করা যাতে রাজাকার বাহিনী যাতে কোনোভাবে পেনিট্রেট না করতে পারে সেখানে, সেটা ইন্দিরা গান্ধী করলে আজ হয়তো এই পরিস্থিতি হতো না। এটাই একজন কলার রমজান জমাদার দক্ষিণ ২৪ পরগনা থেকে তিনি তার এই উপলব্ধি তিনি তুলে ধরলেন। আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন, তার বক্তব্যটা নিয়ে আমি আসব প্রদীপ্তবাবু। তার আগেও একজন বিএনপি নেতার, এই মুহূর্তের একজন খুব গুরুত্বপূর্ণ বিএনপি নেতা, প্রাক্তন মুক্তিযোদ্ধা, তার বক্তব্যও শোনাবো। কিন্তু দিলীপ দাসের বক্তব্যটা একটু শুনে নি। দিলীপ দাস রয়েছেন দূরভাষায়, বলুন দিলীপ দাস, চাকদাও থেকে। দিলীপ বাবু আপনি শুনতে পাচ্ছেন? দিলীপ বাবুর সাথে কোনোভাবে সংযোগ হয়তো ঠিক মতো কানেক্ট হয়নি, পরবর্তী অধ্যায় নিশ্চয়ই যোগ করবেন। এই মুহূর্তে এক বক্তব্য শোনাবো, বারবার তার বক্তব্য উঠে আসছে এবং যত তিনি বক্তব্য রাখছেন তত যেন তিরিং বিড়িং করে জ্বলছে হচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের অনেকেই। কেউ কেউ ভেবেছিলেন যে ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিভিন্নভাবে অপশাসন, বিভিন্ন ক্ষেত্রে বিএনপি একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, নির্বাচনে অংশ নিয়েছে, বেরিয়ে এসেছে, সংসদে যায়নি, নানাবিধ রাস্তার আন্দোলন, সংসদের ভেতর থেকে আন্দোলন, নানাভাবে বিএনপি, কিন্তু কোথাও একটা যাচ্ছে যখন ক্ষমতার রাজনীতিতে কেউ কেউ বিএনপিকে অগ্রাহ্য করার মতো তারা ক্ষমতা ধরতে পারছে না, কিন্তু যেটা হচ্ছে উগরাতেও পারছে না, আবার গিলেও নিতে পারছে না। এক বড় জটিল পরিস্থিতি, অনেক স্টেক হোল্ডার রয়েছে এই ব্যাপারে, লাগাতার বিভিন্ন বিএনপির শীর্ষ নেতৃত্ব যেরকম রয়েছে, তার মধ্যে ফজলুর রহমান তিনি অত্যন্ত সিনিয়র লয়ার, অ্যাডভোকেট এবং প্রাক্তন মুক্তিযোদ্ধা, তার একটু বক্তব্য শোনাবো। জামাত ইসলামের আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার ৫ বছরের ছোট উনি। আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না, আমি মিথ্যা কথা বললে আপনারা জানেন, দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাতের কর্মী ছিল, মাহমুদুর রহমান মান্নাত। উনি খুব সুন্দর ভালো কথা বলে, আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব, কিন্তু না, তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে আশ্রয় দিছে তারা খাইতে চায়। কথাটা খুব ঠিক। 18 সনে যদি বিএনপি যদি দানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপির তাদের পাল্লা মার্কা ছিল, বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে, বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর 20 বছর। এখন যেন মনে হয় নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ নাকি? এটা কারা ছড়ায়? ইউটিউব গুলা কার? 50,000 ইউটিউব আছে জামাত এবং শিবিরের, তারা এগুলো দখল করছে। ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। এটা আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার অতীত রাজনৈতিক ইতিহাস, ছাত্রলীগ এবং হচ্ছে তার বামপন্থী সংযোগ নিয়ে তিনি বলছেন এবং জামাতের রাজনৈতিকভাবে পুনর্বাসন হবার একটা প্রক্রিয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে এবং সেক্ষেত্রে বিএনপি তার স্টেক যে ছাড়বে না কোনোভাবেই, সে যে জুজে যাবে সেই রকম। এই যে ক্ষমতা এবং হচ্ছে রাজনীতি, এখানে ফজলুর রহমানের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং তার সাথে আরও একটা বিষয় এই ক্ষেত্রে প্রদীপ্ত, যেটা হচ্ছে এই যে অনলাইন অ্যাক্টিভিস্টদের দিকে এগোলেন, বলছেন যে প্রায় 50,000 এরকম বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য এবং হচ্ছে এলিয়াস সাংবাদিক, তাদের বিরুদ্ধে হচ্ছে যে তারা এটা করবে না। পিনাকির একটা বক্তব্য ছিল 32 ধানমন্ডি সেই চিহ্ন গুড়িয়ে দিতে হবে এবং আজকে সেই দিন, এই যে এই কথাটা। এবং তারপরে তসলিমা নাসরিন তাকে বলছে হিন্দু নামধারী এক ইসলামী সন্ত্রাসী এবং হচ্ছে ইমানুয়েল মাকারের কাছে বলছে মাস পিটিশন জমা দিতে বলছে যে প্যারিসে বসে, মুক্ত চিন্তা গণতন্ত্রের দেশ প্যারিসে বসে সে এই ধরনের ঘৃণা ছড়াচ্ছে, এই বক্তব্য তসলিমা নাসরিনের এবং নাম না তুলে ফজলুর রহমানের ইঙ্গিত এই দিকে। এই যে সংগঠিতভাবে এগুলো করা, এই জায়গা থেকে দাঁড়িয়ে বিএনপি কাছেও যেরকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর আওয়ামী লীগ তো তাকে এখন সে প্রতিরোধে নেমেছে, অন্তত প্রারম্ভিক প্রতিরোধ বলা যেতে পারে কি এটা, মানে যেটা গাজীপুরে হয়েছে। অনেকগুলো প্রশ্ন,
আমি শেষ থেকে শুরু করি। এক হচ্ছে ইউটিউবারদের ইনফ্লুয়েন্স, আপনি দেখবেন, বা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স, যেটা এই গোটা অভ্যুত্থানটাকে ত্বরান্বিত শুধু করেনি, শেপ দিয়েছে এবং ঘটিয়েওছে টু সাম এক্সটেন্ট। 5th অগস্টের আগে আপনি যদি বাংলাদেশি ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এইগুলো দেখেন, তাতে দেখবেন যে ওদের তখন গেল একটা রব উঠেছিল কি নিয়ে, না ভারত আমাদের জমি কেড়ে নিল, আমাদের বাংলাদেশ বিক্রি হয়ে গেল। কেন না ভারতের নর্থ ইস্টের সাথে মেনল্যান্ডের একটা কানেকশান হবে থ্রু বাংলাদেশ, যাতে বাংলাদেশও বেনিফিট পাবে, হয়তো খানিকটা বেশিই পাবে, ইন্ডিয়াও পাবে। এটা একটা মানে উইন উইন সিচুয়েশান মিউচুয়াল ইন্টারেস্টের জন্যে। এইটাকে কেন্দ্র করে কিন্তু এই সকল যে গণ-অভ্যুত্থান তার একটা ব্যাপক অংশে মানে ইম্প্যাক্ট করেছিল। আমরা ওই কনটেক্সটটাকে ভুলে যাচ্ছি, কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইত্যাদি দিয়ে এই ধরনের প্রচার, হয়তো ঘটনাটা সত্যি, এরকম একটা ট্রিটি হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের, কিন্তু এইটা করা হয়েছিল। এখন যার কথা আপনি বলছেন পিনাকি চক্রবর্তী, না পিনাকি ভট্টাচার্য, তিনি ফ্রান্সে বসে যে কথাবার্তাগুলো বলছেন, কয়েকদিন আগে চাণক্য নীতি সেনা ছিলেন, কখনো কখনো তিনি রাষ্ট্রনীতি বোঝান, অনেক কিছু বোঝান, কীভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে সেগুলো বোঝান, ন্যারেটিভ তৈরিও করেন, এবং তার সোশ্যাল মিডিয়াতে বেশ ইম্প্যাক্ট আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই, কারণ তিনি অর্ধসত্য খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। অর্ধসত্য মানে অর্ধসত্য যা মিথ্যার থেকে ভয়ঙ্কর, মিথ্যা থেকেও ভয়ঙ্কর, এবং ন্যারেটিভ তৈরিতে সেটার একটা গুরুত্ব আছেই। তো এই যে কাজগুলো যারা করছে তারা তো বাংলাদেশের উপকার করছে না, কারণ এখন প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে কোনটা বাংলাদেশটা বাংলাদেশ, নাকি বাংলাদেশের যে প্রতিকৃতিটা তৈরি হয়ে আছে, যেটা একটা উল্টো সত্যি, মানে ইনভার্স রিয়েলিটি অফ বাংলাদেশ, সেইটাকে অনেকে মনে করছে যে এখন বাংলাদেশ, যার মসনদে বসে আছে ইউনিস, যার আওয়াম হিসেবে মনে হচ্ছে জামাতদের, কিন্তু কোন বাংলাদেশটাকে আমরা বাংলাদেশ মনে করব? এবং সেই বাংলাদেশের কিন্তু ক্ষতি হচ্ছে, যে বাংলাদেশ 71-এ তৈরি হয়েছিল, যে বাংলাদেশ 5th অগস্ট তৈরি হয়েছে বা 32 নম্বর ধানমন্ডিকে ভেঙেছে, সেই বাংলাদেশের অবশ্যই লাভ হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা ওই রামজান জমাদার সাহেব করলেন, উনি একটা দারুণ কথা বলেছেন, এবং ওনার প্রশ্ন বা বক্তব্যটাকে আমি সত্যিই কুর্নিশ জানাই, যে সত্যিই ভারতের গোয়েন্দা সংস্থা বা ইত্যাদির হয়তো মানে খানিকটা ভিজিলেন্স রাখা উচিত ছিল, কিন্তু ভারতের মতো একটা ডেমোক্রেসির পক্ষে এটা ভারত করেনি। সেটাও ভারতীয় হিসেবে আমাদের গর্বের বিষয় যে আমরা ভারতের আশপাশে যে দেশগুলো আছে, ভারতের ম্যাপ কিনলে যে দেশের ম্যাপটা ফ্রিতে পাওয়া যায়, এই ধরনের দেশগুলোর ওপর আমরা দাদাগিরি ফলাইনি, যদিও ন্যারেটিভে ভারত বিগ ব্রাদার অ্যাটিটিউড ইত্যাদি ইত্যাদি চলে আসে। তো আসল যে বিষয়, যাকে এর জন্য মূলত দোষ দেওয়া যায়, যার বক্তব্য একটু আগে ফজলুর রহমান করলেন বিএনপির, এই কাজটা কিন্তু ছিল বঙ্গবন্ধু 71-এর পরেই যে পলিটিক্যাল অ্যালায়েন্সটা তৈরি করলেন, তাতে যারা বাংলাদেশের আইডিয়াকে অপোজ করেছিল তাদেরকে সঙ্গে নিয়ে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করলেন, এবং উনি বুঝলেন না যে ভবিষ্যতে এরাই কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন হবে, এবং সেই যে পলিটিক্যাল ডিএনএ সেটাই কিন্তু ভেতরে ভেতরে রয়ে গেছিল, তারাই পরবর্তীতে জামাত হয়েছে। এটা আমার কাছে একদমই অবাক হওয়ার বিষয় নয়, যে কিন্তু ট্রেন্ডটা তো নতুন। আমরা এই রাজনীতিতে আমরা দেখেছি যে রাম বাম এই বিভিন্ন ক্ষেত্রে। আমি একটু দেবর্ষীবাবু আপনার কাছ থেকে জানতে চাইব, এই জায়গাটাকে যারা একেধারে নারায়ে তাকদীর, আল্লাহু আকবার এরকম শোনা যাচ্ছে, প্যালেস্টাইনের পতাকা, কখনো কখনো হচ্ছে আইএসের মতো, জানি না ওটা আইএস কিনা, কেননা সেগুলো হচ্ছে যেভাবে আর কি এটা প্রজেক্টেড হচ্ছে, এবং তার সাথে ইনকিলাব মঞ্চ বা নানা রকম শক্তি, এবং তারা সজোরে ইনকিলাব জিন্দাবাদও বলছে। একটা অদ্ভুত মানে বাম এবং দক্ষিণ এই দুটোর একটা কোথাও একটা জায়গার মার্জ হয়ে যাচ্ছে, যেটা হলে স্বাভাবিকভাবে মধ্যপন্থায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো চলে, যাদের আমরা আক্ষরিক অর্থে সেন্ট্রিস্ট পলিটিক্যাল এন্টিটি বলি, তাদের কাছে এটা একটা খুব শক্ত চ্যালেঞ্জ হয়ে যায়, এবং জনগণের কাছে খুব শক্ত চ্যালেঞ্জ হয়ে যায়। আপনি কিছু বলতে চাইছেন দেবর্ষীবাবু? প্রশ্নটা রাখলাম। বাংলাদেশি মিডিয়া যদি আপনি এখন ফলো করেন, তারা কিন্তু হামাসকে আর জঙ্গি সংগঠন বলে না, তারা বলে ফিলিস্তাইন স্বাধীনতাকামী সংগঠন এবং অ্যালাইড কিছু সংগঠন। ওকে আমি দেবর্ষীবাবু আসছি। একজন আমাদের সঙ্গে নির্মল সাহা যোগদান করেছেন জনমতে দূরভাষের মাধ্যমে, তার ফোনটা একটু নিয়ে নেব। কি বলছেন নির্মল বাবু, বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে কিছুক্ষণ আগে একজন বললেন যে 71 সালে ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন।
হ্যাঁ। যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশ থেকে ফিরে যায় তখন সেখানে একটা পরিস্থিতি তৈরি করে যায়, কিন্তু এটা ভুল যে ভারতবর্ষ 71 সালে ইন্দিরা গান্ধী সেই ব্যবস্থাই বাংলাদেশে করে এসেছিল, যার ফলে মুজিবর ওখানে সরকার চালিয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, যে তখন ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী লৌহ মানবী, আর আজকে ভারতবর্ষে যিনি আছেন পররাষ্ট্র নীতি এত খারাপ যার জন্য ছোট ছোট দেশগুলো, ভারতবর্ষের প্রতিবেশী ছোট ছোট দেশগুলো ভারতবর্ষের উপর চোখ রাঙাতে সাহস করে, যেটা 71 সালে কেন তারপরে ভাবাই যায়নি। এটা হচ্ছে মূল কারণ। আর ইন্দিরা গান্ধী মুজিবরকেই বসিয়ে রেখেছিলেন, অর্থাৎ ভারতের পক্ষেই সরকার ছিল। ধন্যবাদ। নির্মল শাহ নবদ্বীপ থেকে। পূর্ববর্তী বক্তা জনমতে যিনি বলেছিলেন রমজান জমাদার তার 71 সালে ইন্দিরা গান্ধীর করণীয়, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন, কিন্তু নির্মলবাবু সেই বক্তব্যকে খণ্ডন করলেন যে মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, ইন্দিরা গান্ধী এবং হচ্ছে সামগ্রিকভাবে সেই সময় যে বিভিন্ন অক্ষগুলোর বিরুদ্ধে সোভিয়েত ব্লক যেভাবে দাঁড়ানো মুক্তিযুদ্ধ সফলতা পেয়েছিল, কিন্তু আক্ষরিক সফলতার ভেতরে 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 সেদিনকার লুক্কায়িত শক্তি, সেই লুক্কায়িত শক্তি এখন বীরদর্পে সদর্পে বেরিয়ে এসে তারা চ্যালেঞ্জ করছে মুক্তিযুদ্ধকে, সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে। এই নিয়েই তো আজকের এই সংঘাতের পরিস্থিতি বাংলাদেশে। কিন্তু বাম দক্ষিণ এক জায়গায় চলে আসার উদাহরণ আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে, ভোট রাজনীতিতে একরকম দেখলাম, আর এই বৈষম্য বিরোধী পতিত ফ্যাসিস্ট এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখলাম। যুক্তফ্রন্ট দেখেছি, যুক্তফ্রন্টে অনেক সময় মধ্যপন্থী, বামপন্থী, কিছু কিছু সফট দক্ষিণপন্থী অবস্থান দেখা গেছে বিশ্বযুদ্ধ তোর বিভিন্ন দেশগুলোতে। কিন্তু এই রকম ঘটনা যেখানে আমি স্লোগানগুলো দেখছি, সেখানে দাঁড়িয়ে কি বলবেন, এটা কি বাম দক্ষিণের একটা যৌথ প্রযোজনা? আমার একদমই তা মনে হয় না, কারণ দুটো সম্পূর্ণ ভিন্ন মরুর অবস্থান। বামেরা কখনো, যে বামেদের যতই অধঃপতন হোক না কেন, বামেরা কখনো এই মৌলবাদের পক্ষে কখনো সওয়াল করতে পারে না। কারণ আমি কয়েকদিন ধরে বাংলাদেশের সংবাদপত্রকে নিয়মিত ফলো করে দেখছি, সেখানে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ তারা একের পর এক স্টেটমেন্ট করছে। তারা বলছে যে এই সরকার কোনো কর্মসংস্থানের দিশাই দেখাতে পারেনি, বারবার করে বলছে এই হিংসার বিরুদ্ধে, এই সংখ্যালঘু বা মতবাদের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তারা কিন্তু এক নাগারে কথা বলছে। কিন্তু ওই ইনকলাব জিন্দাবাদ যদি কেউ স্লোগান দিয়ে থাকে, আমি জানি না দিয়েছে কিনা, তার মানেই তিনি বামপন্থী হয়ে গেলেন, এই কথা জানি না। কারণ বাম একটা ধারণা যে নোশন আর এই মৌলবাদ একেবারে অপোজিট পোলের প্রশ্ন। বাংলাদেশে যদি আমি নিজে বাংলাদেশে গিয়ে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন এইরকম অবস্থা ছিল না অবশ্য, তখন যে কথা বলেছি তাতে সিপিবির লোকজনের সাথে কথা বলেছি যে আপনারা কেন গ্রো করতে পারছেন না। বলছে ওনাদের যে বক্তব্যটা ছিল যে আস্তে আস্তে ধর্ম গ্রাসরুটে যেভাবে দখল করে নিচ্ছে এবং মানুষের ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের এই গণতান্ত্রিক বৌদ্ধবাদ এখানে পেনিট্রেট করতে খুব অসুবিধা হচ্ছে। তারা বুঝতে চাইছে না, তারা একচ্ছত্রবাদ। তারা জানে এই ধর্ম, এই ধর্মীয় অনুশাসন, এটাই হচ্ছে পৃথিবী, এর বাইরে কোনো পৃথিবী নেই। এই পেরিফেরির বাইরে মানসিকভাবে তারা যেতে পারছে না। ফলে এই বাম গণতান্ত্রিক ভাবনা চিন্তাগুলো, উদারপন্থী ভাবনা চিন্তাগুলো, বৌদ্ধবাদগুলো আমরা ঠিক মতো পেনিট্রেট করতে পারছি না মানুষের কাছে, সেটা আমাদের ব্যর্থতা। ফলে এই ঘটনায় যদি আমার যতটুকু ধারণা যে ওখানে যদি বামপন্থীরা যদি খুব অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা হতে পারতো না। এখানে ব্যাপার হয়ে গেছে সবই একটা ফ্যাসিজম একটা গুলে খেয়ে রয়েছে। যে ধারণা নিয়ে, যে আদর্শ নিয়ে, যে জাতীয়তাবাদ নিয়ে একটা নতুন দেশ তৈরি হলো, সেই দেশের মধ্যে অঙ্কুরেই যেটা প্রদীপ্ত বলছিল যে দেশ স্বাধীন হওয়ার পরে, মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু যাদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, তাদের মধ্যে কিন্তু সেই বীজটা প্রথিত ছিল, কিন্তু সেটা প্রকট ছিল না, প্রচ্ছন্ন ছিল। ভবিষ্যতে প্রকট হওয়ার আশঙ্কা হতে পারে, এইটা হয়তো বঙ্গবন্ধু এটা হয়তো ততটা তার টিকে থাকার স্বার্থে সেটা হয়তো ওটাকে উনি অতটা গুরুত্ব দেননি। দুই যে ভদ্রলোক বললেন যে বাংলা একটা ইন্ডিয়ার ভিজিলেন্স থাকা উচিত ছিল, এটা হয়তো ইন্ডিয়ান হিসাবে ওনার বলতে ভালো লাগছে, কিন্তু একটা বিশ্ব নাগরিক হিসেবে এটা কি বলা যায় অন্য দেশের ওপর আমাদের পুরো একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে আমাদের দেশের লোকজনরা গিয়ে আমাদের দেশের ইন্টেলিজেন্স গিয়ে খবরদারি করবে, সেটা কি কখনো একটা বিশ্ব নাগরিক হিসেবে মানা যায়? আমি এটা আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি যে সত্যি করা পন্থা হিসাবে, সে কারণেই প্রশ্ন যে দুটো ভাবধারা বিচ্ছিন্ন, তাহলে বলতেই হবে এই বিভিন্নতা থাকা সত্ত্বেও কোথাও হচ্ছে আজকে যুগটাই হচ্ছে এরকম, যেখানে হচ্ছে একদিকে হিজবুত তাহরির ছাত্র শিবির,
সেখানে ইনকিলাব মঞ্চের মাধ্যমে ফ্রিঞ্জ নানা রকম বামপন্থী ফোর্স যেটা রয়েছে, কিন্তু সেটা শক্তভাবে প্রতিরোধ না করলে, যে ধর্ম যখন গ্রাস করে ফেলছে বা সমস্ত কিছু ক্ষেত্রে গ্রাস করে ফেলছে, যেখানে সমস্ত মানবাধিকারের প্রশ্নগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নির্বাক দর্শক হয়ে থাকার মতো যদি পরিস্থিতি হয়, তাহলে এটা বাংলাদেশের মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক। তবে এই লড়াইয়ে যারা মধ্যপন্থীর রাজনৈতিক দল বা যেখানে সেন্ট্রিস্ট পার্টি বা যারা মুক্তিযুদ্ধ করে বা বামপন্থাদের সাথে অ্যাকোমোডেট করে বিভিন্ন ক্ষেত্রে করতে পারে, তাদের শক্তিকে অবহেলা করা নিঃসন্দেহে কিন্তু একটা খুব যে বিপজ্জনক প্রক্রিয়া, যা আদপে দেশের উন্নয়নের পথ তৈরি করে না, সেটা একটা বিপজ্জনক গৃহযুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে, সেই আশঙ্কার কথা আমরা অতীতে জানিয়ে রেখেছিলাম। আজকে সময় একেবারে শেষ, কিন্তু শেষ লগ্নেও একটা কথা আমি বারবারই বলেছিলাম, এই বঙ্গের ছবিটাও দেখাবো, তার কারণ আর.জি. করকে কেন্দ্র করে একটি হত্যা, বাবা মায়ের একমাত্র একটি সন্তান যে স্বপ্ন দেখেছিল একজন চিকিৎসক হবে, মেধাবী ছাত্রী, সে ক্রমশ যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে তাকে কি অবস্থার মধ্যে দিয়ে তাকে মেরে ফেলা হলো, এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই সরিয়ে দেওয়ার পেছনে বৃহত্তর নাগরিক সমাজের অনেকেরই বক্তব্য রয়েছে। অনেক সত্য সে জানতো, জেনে ফেলেছিল, তাই মুখ বন্ধ করে দেওয়া হলো। কেউ কেউ বলছেন যে পুলিশ প্রশাসন বিভিন্নভাবে প্রথম থেকে তথ্যকে চেপে দেওয়ার জন্য, তথ্যকে সরিয়ে ফেলার জন্য নানাবিধ প্রচেষ্টা থেকেছে। তথাপি বিচার হয়েছে এবং বিচারে যিনি প্রধান অভিযুক্ত তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু এই বিচারের যে রায়, সেটা যেন অনেককে খুশি করতে পারছে না, এবং সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। তাই নাগরিক সমাজ, বিভিন্ন বৈশী তারা রয়েছেন, তাদের এই চেতনা বা মন বা মানসিকতা কিছুতেই মেনে নিতে পারছে না যে এই ঘটনা, এবং তার বিচার আজও কিন্তু চাইছেন সেই নির্ভয়ার বাবা মা থেকে শুরু করে চিকিৎসক সমাজ, নাগরিক সমাজ। তার বৃহত্তর অংশ হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু তথাপি কিন্তু একটা সত্যের জন্য এই যে লড়াইটা চলছে, এই লড়াইয়ে আগামী সময় আপনাদেরকে আর যা সে সমস্ত গতিপথ প্রকৃতি হবে নিঃসন্দেহে জানাবো এবং আপনাদের কাছে তুলে ধরব সেই সমস্ত সত্যগুলো। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রদীপ্ত রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনাকে ধন্যবাদ। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও যারা আজকের পর্বে জনমত দেখেছেন এবং জনমতে অংশগ্রহণ করেছেন, এবং যারা পাননি তারা অবশ্যই আপনারা ইউটিউবে যাবেন, সেখানে প্লে লিস্টে জনমতের প্রত্যেকটি পর্ব রয়েছে, এবং প্রত্যেকটি পর্ব যেগুলো দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের ব্যাপারে আমরা দুধ কা দুধ, পানি কা পানি, এই নীতিতেই আমরা কিন্তু আপনাদের কাছে সত্যাসত্য তুলে ধরছি। ধন্যবাদ, নমস্কার।